আসসালামু আলাইকুম, শুভ বিকেল। আপনাদের সাথে আজকে আমার প্রথম দেখা হতে যাচ্ছে। আশা করছি সবাই ভালো আছেন। মাঝখানে অনেকদিন আমাকে অনুপস্থিত থাকতে হয়েছে। আপনারা নতুন ব্যাচ, আমি যতদূর শুনেছি। সো আপনাদের সাথে আজকে আমার সেই হিসাবে প্রথম দেখা, আর প্রথম ক্লাস বা প্রথম সেশন, যেহেতু কিছু প্রাথমিক কথাবার্তা বলাও দরকার। প্রিলিমিনারি পরীক্ষা সামনে আসছে, হয়তো এখনো সময় আছে, হয়তো অক্টোবরের শেষ দিকে হতেও পারে। ডিপেন্ড করবে করোনার উপরে, পিএসসি যেভাবে বলছে। প্রিলিমিনারি প্রস্তুতি নেওয়ার জন্য যেটা জরুরি সেটা হলো, আমি প্রথমে এই অংশটা আলাপ করবো, এরপরে ক্লাসে ঢুকবো। আপনারা এই অংশটা আলাপ করার পরে আপনাদের যদি এই ব্যাপারে প্রশ্ন থাকে আমি সেগুলো জবাব দিব। আমি 5টা পর্যন্ত আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। প্রথম হলো যে প্রিলিমিনারির জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি। বিশেষ করে আন্তর্জাতিক অ্যাফেয়ার্সে যেহেতু 20 নাম্বার থাকে, এখানে সবকিছু মিলেই এখানে থাকবে। আমি সংক্ষেপে শুধু বলতে চাই যে প্রিলিমিনারিতে শুধু ইনফরমেশন যে যত বেশি কালেক্ট করবেন, যে যত বেশি মনে রাখতে পারবেন, সেটা বেশি কাজে লাগবে। এবং এর একটা অংশ যখন ভালো প্রস্তুতি নিবেন, রিটেনে অনেক সময় ভাইভাতে এগুলা কোনো কোনো ক্ষেত্রে কাজে লাগে। প্রিলিমিনারির জন্য আপনারা জানি যে বিভিন্ন বইপত্র, কোচিং সেন্টার থেকে যে শীট গুলো দিয়েছে সেগুলো, বাজারেরও বই পড়তে হবে। শুধু শীটের উপরে নির্ভর করাটা ঠিক হবে না। আর আমরা যে সেশনটা নিয়ে থাকি এটা এক ধরনের গাইড। এখানে নিঃসন্দেহে সমস্ত কিছু আপনাদেরকে সময়ের অভাবে বা বিভিন্ন কারণে সবকিছু আলাপের ভিতরে আসা সম্ভব না, সময়ের কারণেই সম্ভব না। সুতরাং আপনারা কোচিং এর নোট, বাজারের যেটা ভালো বই প্রিলিমিনারির জন্য, সেগুলো পড়বেন। আর ইন্টারনেট বেসড তথ্য কালেক্ট করার একটা ভালো জায়গা এখানে আছে, আপনারা সেগুলোও মাথায় রাখবেন ভালো প্রস্তুতি নেওয়ার জন্য। যে সমস্ত ওয়েবসাইট আপনারা ঘাঁটতে পারেন, সবাই জানি যে উইকিপিডিয়া ঘাটেন। উইকিপিডিয়াতে কিছু সমস্যাও আছে, তথ্য আছে, কিছু সমস্যাও আছে। আমি একটা উদাহরণ দেই। যেমন নদ এবং নদীর যে পার্থক্য উইকিপিডিয়াতে দেওয়া আছে, সেটা যেভাবে আছে সেখানে আমরা মনে করি যেমন ভুল আছে। যেমন নদ নদীর ব্যাপারে ওখানে বলা আছে যে যে সমস্ত নদীর কোনো শাখা সৃষ্টি হয় না তাকে নদ বলা হয়। এই কথাটা উইকিপিডিয়াতে লেখা আছে, কিন্তু এই কথাটা ঠিক না। সেরকম যদি হতো তাহলে, যেমন ব্রহ্মপুত্রকে নদ বলা হচ্ছে, কিন্তু ব্রহ্মপুত্রের তো শাখা আছে, ব্রহ্মপুত্র থেকে নদী সৃষ্টি হয়েছে, শীতলাক্ষা, যমুনা, এগুলো তো ব্রহ্মপুত্রেরই শাখা। সুতরাং এই কথাটাও ঠিক না। এই জন্য বলছি যে আপনারা উইকিপিডিয়ার উপরে সর্বক্ষেত্রে নির্ভর করবেন না, তথ্য নেন, তথ্যটা অন্যখান থেকে যাচাই করেন। আপনারা যেগুলো অথেন্টিক তথ্য আছে, অথেন্টিক ওয়েবসাইট আছে, সেগুলো দেখতে পারেন। যেমন হিস্ট্রি বা ব্রিটানিকা, এগুলাও কনসাল্ট করেন। বাংলাপিডিয়া, এগুলাও দেখেন। আর ইংরেজিতে দেখতে পারলে ভালো হয়, বাংলাতে সবকিছু পাওয়া যায় না। ইংরেজিতে তথ্যগুলা বেশি। যে কোনো একটা ওয়েবসাইটে যদি আপনি যান, ইংরেজি ওয়েবসাইটে আন্তর্জাতিকের ভালো তথ্য পাবেন, সেগুলো আপনারা দেখবেন। বিগত বছরের প্রশ্নগুলো আপনারা অবশ্যই দেখবেন। অন্তত 20 বছরের প্রশ্ন যদি দেখেন, তো দেখা যাবে যে 4-5টা প্রশ্ন হয়তো বা ওখান থেকেই কমন পড়ে যেতে পারে আপনাদের। এই জন্য পুরোনো প্রশ্নগুলো, কোচিং এর শীট এবং অন্য বই, সাথে বিভিন্ন ওয়েবসাইট এবং এই ওয়েবসাইট গুলোর তথ্যগুলো যাচাই বাছাই করে নিবেন। উইকিপিডিয়া ছাড়াও আপনারা, আমি বললাম যে বাংলাপিডিয়া অথবা history.com যেটা আছে, history.com এটা আছে, তারপরে ব্রিটানিকা আছে, britannica.com, এই ধরনের ওয়েবসাইট, বা বাংলাপিডিয়া.com, এই ওয়েবসাইট গুলোও আপনারা সাথে সাথে ঘাঁটবেন এবং যত পড়া সম্ভব তত বেশি তথ্য কালেক্ট করা সম্ভব। আর গ্রুপ স্টাডি করা, সেগুলো অনেক ক্ষেত্রে উপকার দিয়ে থাকে। তো আমি যেমন বলতে, নদ নদী বলতে গেলাম যে ব্রহ্মপুত্রের শাখা আছে, শীতলাক্ষা, যমুনা, তারপরে আমরা এটাকে উইকিপিডিয়া যদি ফলো করতাম তাহলে এটা নদী হইতো, কিন্তু ব্রহ্মপুত্র হলো নদ। এটা আমরা জানি যে মূল বিষয়টা হলো এখানে শেষে যদি অকার যুক্ত থাকে, যেমন ব্রহ্মপুত্র, কপোতাক্ষ, আমাজন, নীল, এগুলোর শেষে অকার যুক্ত, এবং যাদের শেষে অকার যুক্ত থাকে সেগুলাকেই আমরা বাংলাতে নদ বলে থাকি। আর যেগুলো শেষে আকার অথবা আপনার যেমন শীতলক্ষা, যমুনা আ যুক্ত আছে, বা ইকার, এ ধরনের যদি হয় তখন সেটাকে আমরা নদী বলে থাকি। তো এই বিষয়গুলো আমি বলছি যে
উইকিপিডিয়ার উপরে একদম অন্ধভাবে আপনারা কখনো অনুসরণ করবেন না বলেই আমি অনুরোধ করব আপনাদেরকে। বইয়েরও একটা ধারণা দিলাম কি কি ওয়েবসাইট দেখা যেতে পারে সেটাও বললাম। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন প্রিলিমিনারি প্রস্তুতির বিষয়গুলোতে থাকে তাহলে আপনি বলেন, আপনারা, আমি সেখান থেকে ইনশাল্লাহ খুঁজে বের করার বা জবাব দেওয়ার চেষ্টা করব। সবাই সালাম দিয়েছেন, আমি ওয়ালাইকুম আসসালাম বললাম। ব্যাংক প্রিলিমিনারি, ভাই আমি তো ব্যাংক প্রিলিমিনারি ক্লাস নিচ্ছি না, আমি তো বিসিএস এর ক্লাস নিচ্ছি ভাই। তো বিসিএস এর জন্য যদি কেউ প্রস্তুতি নেয় সেটা ব্যাংকের জন্যও কাজে লাগে, আন্তর্জাতিকে বিশেষ করে বা জেনারেল নলেজের ক্ষেত্রে সেটাও কাজে লাগে। আর কারো কোনো প্রশ্ন যদি এই ব্যাপারে থাকে তাহলে আপনারা দ্রুত করে ফেলেন, আমি জবাব দিয়ে অন্য জায়গায় আমি চলে যেতে চাচ্ছি, আজকে ক্লাসে ঢুকে যেতে চাচ্ছি। হ্যাঁ জি, আর কারো কোনো প্রশ্ন অন্তত এই ব্যাপারে নেই বলে মনে হচ্ছে, সুতরাং আমরা ক্লাসে ঢুকে পড়তে পারি এখন আশা করছি। আর যতক্ষণ ক্লাস চলে নরমালি এই ক্লাসের ভিতরে আমি প্রশ্নের জবাব নেই না বা দিতে পারি না, সুতরাং সেটা আপনারা একটু ক্লাস সংক্রান্ত যেগুলো আমাদের রিলিভেন্ট কোশ্চেন গুলো আছে সেগুলো আমরা ইনশাআল্লাহ পরে আলাপ করব। আপনারা পরে যদি কোনো প্রশ্ন থাকে সময় পেলে তখন সেটাকে আমরা আলাপ করবো ইনশাআল্লাহ। তো আমরা এখন চলে যাই আমাদের সেশনে। আজকের যে বিষয়গুলো আছে মহাদেশ, দেশ, দ্বীপ বা আপনার উপসাগর, উপদ্বীপ বা অন্য যে উপসাগর আছে, উপদ্বীপ আছে, মহাসাগর, তারপরে সাগর, নদী, হ্রদ, এগুলো আছে, আন্তর্জাতিক অন্তরীপ, তারপরে আছে বিভিন্ন সভ্যতা। এই বিষয়গুলোতে যতদূর পারি আজকে আমরা আলাপ করতে চেষ্টা করব। সভ্যতার থেকে সবসময় দেখছি আমরা যে প্রশ্ন আসে, আজকের যে অংশটা ইনফ্যাক্ট এটাতে দুটো অংশ, একটা হলো ভূগোল রিলেটেড, আন্তর্জাতিক অংশের ভূগোল, আন্তর্জাতিক ভূগোলই বলতে পারি ভূগোল, আর আপনারা যদি সভ্যতার অংশটা বলেন এটা ইতিহাসের অংশ। সুতরাং পিওর ইন্টারন্যাশনাল ইস্যু এখানে আজকে না, ভূগোল এবং ইতিহাস মিলে আজকের অংশটা আমাদের আলোচনায়। যেমন শীটে যথেষ্ট পরিমাণ ভালো লেখা আছে মহাদেশ, কয়টা মহাদেশ আছে, কোন মহাদেশে কোন কোন দেশ আছে, বড় মহাদেশ, ছোট মহাদেশ, আয়তন ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে সেগুলো আপনারা শীটেই পাবেন। আমি সবসময় শীটের বাইরে কিছু আলোচনা করার চেষ্টা করি এবং এটার ব্যাপারে আমি যে শীটটা তৈরি করেছি ক্লাস শেষ হলে আমি ইনশাআল্লাহ এটা জাভেদ সাহেবের কাছে দিয়ে দিব, উনি সময় মতো এটাকে বা যথাসময় উনি এটাকে আপলোড করে দিবেন, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন বলে আমি আশা করি। যদি কোনো কারণে কেউ না পান তাহলে আপনারা জাভেদ সাহেবের সাথে যোগাযোগ করবেন, তাহলে আপনারা দেখেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরেও কোনো সমস্যা হলে যদি জাভেদ সমাধান করতে না পারে আমাকে বললে আমি চেষ্টা করব ওদের সাথে টেক আপ করে আপনারা যাতে শীটটা পেতে পারেন সেটার জন্য ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে চেষ্টা করব। আমরা শুরু করি মহাদেশ দিয়ে, যেহেতু এখানে মহাদেশ শীটে যেগুলো আছে এর বাইরে শুধু আমরা বলতে পারি মহাদেশের ডেফিনেশন যদি আমরা বলি তাহলে পৃথিবীর বড় এবং সবচেয়ে নিরবচ্ছিন্ন ভূখণ্ডকে আমরা মহাদেশ বলে থাকি। সাধারণ দৃষ্টিতে প্রত্যেকটা মহাদেশের সংস্কৃতি বা উদ্ভিদ, প্রাণী জগৎ এগুলার বৈশিষ্ট্য থাকে, বা আবার আলাদা আলাদা টেকটনিক প্লেটের উপরে ভিত্তি করেও মহাদেশকে ভাগাভাগি করা হয়। এগুলোর ব্যত্যয় ঘটে, ব্যত্যয় ঘটে না সেটা বলা যাবে না। যেমন যদি আমরা টেকটনিক প্লেটের উপরে বলি তাহলে এশিয়া এবং ইউরোপ একই প্লেটের উপরে আসছে, সেই ক্ষেত্রে এটা একটা মহাদেশ হওয়ার কথা ছিল, কিন্তু শুরু থেকেই এটা আলাদা করে বলা হয়েছে, আলাদা করে ওটা তাদের সংস্কৃতি, তাদের বিভিন্ন জীবনযাত্রা সবকিছুই আলাদা, শুরু থেকেই এটা আলাদা, এই জন্য এশিয়া ইউরোপকে আলাদা হিসাবে ধরা হয়। আবার কেউ কেউ এটাকে ইউরোশিয়া বলেও চিনে থাকে। আমরা জানি যে রাশিয়ার যে ইউরাল পর্বত বা উরাল পর্বত আছে সেখান থেকে ইউরোপ এবং এশিয়াকে দুই ভাগে ভাগ করে ফেলা হয়েছে। টার্কির একটা অংশ পড়েছে ইউরোপের ভিতরে, রাশিয়ার একটা অংশ পড়েছে ইউরোপের ভিতরে, আবার এই দুই দেশের একটা অংশ এশিয়ার ভিতরেও পড়েছে। সুতরাং এই ধরনের কিছু পার্থক্য সবসময় থেকে থাকে। একইভাবে যদি আমরা বলি তাহলে দুইটা আমেরিকার যে দুইটা অংশ আছে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা,
প্লেটের উপরে ভিত্তি করলে এটাও একটা প্লেটের অংশ হিসাবে একই আমেরিকা বলা যেতেই পারতো, কিন্তু এটাও দুইটা মহাদেশ হিসেবেই সবসময় উল্লেখ করা আছে। সো জাস্ট মহাদেশ কি সেটার একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করলাম। একইভাবে যদি আমরা দেশ বলি, তো ভূগোলের মতে বা ভূগোলকে যদি আমরা চিন্তা করি, তখন দেশ হলো একটি ভৌগোলিক অবস্থান বা ভৌগোলিক অঞ্চল। এই দেশ শব্দ প্রায় রাজনৈতিক একটা অংশ বা বিভাগ বা সার্বভৌমত্বকে বোঝায়। যেমন পলিটিক্যাল সায়েন্সের 4টে কোয়ালিটি বলা আছে যে দেশ কিভাবে হবে, সেই 4টে কোয়ালিটি যার ভিতরে পাওয়া যাবে। যেমন তার ভিতরে জনগণ থাকতে হবে, তার একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে, তার স্বাধীনতা থাকতে হবে, তার সার্বভৌমত্ব থাকতে হবে। এই 4টে কোয়ালিটি যখন আমরা পাবো তখন সেটাকে আমরা দেশ হিসাবে বলবো। সো পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে, তার রাজধানী সম্পর্কে এগুলো আপনাদের পড়ে ধারণার ভিতরে রাখতে হবে। কখনো কখনো সেখান থেকেও প্রশ্ন এসে থাকে। দ্বীপ যেমন যদি আমরা বলি, দ্বীপ শব্দটার অর্থই হলো দুই দিকে অপদার। অপ মানে পানি, দুই দিকে পানি বলতে ইনফ্যাক্ট এটা বোঝানো হয়েছে যেটা সব দিকে পানি, মানে চারদিকেই পানি, মাঝখানে একটা ভূখণ্ড। সেটা সমুদ্রের ভিতরে বা নদীর ভিতরে, সাগরের ভিতরে, যে কোনো জায়গাতেই হতে পারে। তার মানে চারিদিকে পানি বা জল যদি বলি, সেটা বেষ্টিত কোনো ভূখণ্ডকে আমরা দ্বীপ বলতে পারি। অনেকগুলো দ্বীপের যদি সমাহার থাকে, যেমন জাপানে আছে বা বিভিন্ন জায়গায় আছে, তখন সেটাকে আমরা দ্বীপপুঞ্জ বলে থাকি। দ্বীপ বিভিন্ন ভাবে সৃষ্টি হতে পারে, পলি সঞ্চার হয়ে হতে পারে, বা আগ্নেয়গিরি অগ্নুৎপাত থেকে হতে পারে, প্রবাল জমা হয়ে হতে পারে। যদি আমরা মহাদেশ ভিত্তিক বা এমনিতেই যদি বলি যে অস্ট্রেলিয়াকে যদি আমরা দেখি, যে এটা সাগরের মানে মহাসাগরের ভিতরে একটা চারদিকে পানি, মাঝখানে এই মহাদেশটা, সেই হিসাবে এটা একটা দ্বীপ। এবং আমরা বলতে পারি যে অস্ট্রেলিয়া মহাদেশ যেটা, এটা বিশ্বের বৃহত্তম দ্বীপ। বাংলাদেশ, এরপরে যেমন গ্রিনল্যান্ড আছে আমার, ইউরোপের একদম উত্তরে, কানাডা বা ইউরোপের উত্তরে গ্রিনল্যান্ড একটা দ্বীপের মতন যায় দ্বীপ, সেটাও একটা, যদিও এটা দেশ, এটাকে আমরা দ্বীপ হিসাবে ওই ডেফিনেশন ওয়াইজ চারদিকে যার পানি সেই হিসাবে এটাকে কনসিডার করতে পারি। বাংলাদেশে যেমন সেন্ট মার্টিন একটা দ্বীপ, এটা প্রবাল দিয়ে দিয়ে তৈরি হয়েছে, চারদিকে পানি আছে, এটাও দ্বীপ। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ যেমন ভোলা, চারদিকে পানি, একইভাবে। এটা হলো দ্বীপের ডেফিনেশন। এর ভিতরে দেখেন আমরা কয়েকটা জিনিস পেলাম, যে বিশ্ব যদি বলা হয় বিশ্বের ভিতরে সবচেয়ে বড় দ্বীপ যদি আমরা বলি, সেটা অস্ট্রেলিয়া মহাদেশ। বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় দ্বীপ যদি বলি, সেটা ভোলা। তো এরকম যদি প্রশ্ন হয়, হতেই পারে সেখান থেকে। তারপরে আপনার উপদ্বীপ বা উপসাগর, যেটাকে আমরা, উপসাগরের আসলে দুইটা বিষয়, একটা হলো গালফ, একটা হলো বে বাংলায় যদি বলেন, আর একটা হলো গালফ। বাংলায় দুটোকেই উপসাগর বোঝানো হয়ে থাকে। এই বে বা গালফের ভিতরে একটা পার্থক্য আছে। বে সাধারণত খুব, যেটা বাইরের দিকটা এটা খুব চওড়া হয়ে ঢুকে এবং ভিতরের দিকে ছোট হয়ে যায়। এর তিন দিকেই ভূমি আছে এবং একদিকে তার পানির সাথে সংযুক্ত আছে, এবং চেহারাটা অনেকটা যেমন বঙ্গোপসাগর, বীর মতন একটা শেপ চলে আসতে পারে এই ধরনের, বঙ্গোপসাগর যদি বলেন, বা যে কোনো বঙ্গ উপসাগর, বে অফ বেঙ্গল। সো এটা বে, যেটা এই যে বাইরে, ভিতরের দিকটা ছোট, আস্তে আস্তে বাইরের দিকটা চওড়া হতে থাকে, বড় হতে থাকে, এবং কিছুটা বীর মতন শেপ সেখানে নিয়ে ফেলছে। এটাকে এই ধরনের যদি হয়, সেটাকে আমরা বলে থাকি বে। বাংলা এটাকেও তো মানে উপসাগর বলে। এই জন্য বাংলা যখন আমি বলি, তখন দুইটা জিনিসকে আমাকে ইংরেজিতে আনতেই হচ্ছে, একটা হলো বে আর একটা হলো গালফ। গালফ যেটা হয়, সেটার ভিতরের দিকটা ঠিক বের একটু ভিন্ন। বে যেরকম বাইরের দিকে চওড়া, ওটার ভিতরের দিকটা চওড়া থেকে কিছুটা জির মতন শেপ চলে আসে। যেমন মেক্সিকো যদি বলি, মেক্সিকো উপসাগর যদি বলি, তো দেখবেন যে এর চারদিক দিয়েই এরকম একটা শেপ নিয়ে আসছে সে। এদিক দিয়ে আমেরিকা, এখানে মেক্সিকো, এখানে কিউবা, এরকম আছে। তো এর তিন দিক দিয়ে ভূমি, আর এই যে শেপটা কিছুটা জি শেপের, একদিক দিয়ে পানি, এবং এই মুখের অংশটা, ভিতরের অংশটা বড়, মুখের অংশটা ছোট হয়ে আসে। এটা হলো মূল পার্থক্য বে এবং গালফে। বাংলায় দুটোই উপসাগর। আর উপদ্বীপ বা ইংরেজিতে যেটাকে পেনিনসুলা বলে, এই উপদ্বীপের ক্ষেত্রে বা পেনিনসুলার ক্ষেত্রে একটু ভিন্ন রকম হবে। এটা যেমন পানি, আর উপদ্বীপটা হলো ল্যান্ড, ভূমি দেওয়া, অর্থাৎ যার তিন দিকে পানি। পেনিনসুলার তিন দিকেই পানি,
একদিকে শুধুমাত্র ভূমি থাকে, সেটাকে আমরা বে বলতে পারি, সরি উপদ্বীপ বলে থাকি। বিশ্বের কিছু বড় বড় প্রধান উপসাগর এবং উপদ্বীপের যদি উদাহরণ আমরা দিই তখন আমরা দেখতে পাবো, এই যে একটা যেমন বললাম যে গালফ অফ মেক্সিকো বা মেক্সিকো উপসাগর, যা এটা এবং পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর হলো এই মেক্সিকো উপসাগর, যার তিন দিকে আমরা দেখলাম যে আটলান্টিক মহাসাগর, ক্যারিবিয়ান মহাসাগরের ভিতরে অবস্থিত, আর একদিকে যুক্তরাষ্ট্র, একদিকে মেক্সিকো এবং একদিকে কিউবা বেষ্টিত রয়েছে। সুতরাং এটা একটা গাল। আবার একইভাবে যদি আমরা আরব উপসাগর বলি বা পারস্য উপসাগর বলি, এটা দুই নামেই ডাকা হয়, এটাকে আরব উপসাগরও বলা হয় বা পারস্য উপসাগরও বলা হয়, ইংরেজিতে পার্সিয়ান গাল বা অ্যারাবিয়ান গাল এটা বলা হয়। এটাও একই রকম ভাবে আপনারা দেখবেন যে এর চারদিকে, এই পারস্য উপসাগরের চারদিকে যে ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, কাতার, এগুলা বেষ্টিত আছে। সুতরাং এটাকে আমরা গালফ বলছি। একদিকে এসে সে ওমান উপসাগরের সাথে পড়েছে। ওমান উপসাগর এবং পারস্য উপসাগর একটার সাথে আর একটা এসে জড়িত হয়েছে। ওমান উপসাগর যখন আমরা বলবো তখন দেখবো যে এটা আরব সাগরের ভিতরে অবস্থিত এবং এর একদিকে এই পূর্ব দিকে আছে ইরান এবং অন্যদিকে আছে সংযুক্ত আরব আমিরাত আর ওমান। তার মানে এই ওমান উপসাগরের একদিকে ইরান আর একদিকে আছে ওমান এবং সংযুক্ত আরব আমিরাত, এবং এটা ওই কিছুটা জি শেপের বা তিন দিকেই সেখানে থাকে, একদিকে পানি, তিন দিকে বেষ্টিত থাকছে ভূমি দিয়ে। যেমন গালফ অফ এডেন যদি আমরা বলি বা ইডেন উপসাগর যেটাকে বলি, এটাকে অনেক সময় বারবারা উপসাগরও বলা হয়ে থাকে। এটা ইডেন, ইডেন ঠিক মানে না, এটা এডেন বলা হয়, ADEN, এডেন। এটা সবচেয়ে বড় যে এডেন পোর্ট সিটি, ইয়েমেনের যে এডেন পোর্ট সিটি, সেটার নামে এটার নামকরণ করা হয়েছে গালফ অফ এডেন বা এডেন উপসাগর। এর পূব দিকে আছে আরব সাগর, উত্তর পশ্চিমে আপনার লোহিত সাগর আছে, ইয়েমেন আছে, সোমালিয়া, এবং দেশ হিসাবে যদি আমরা বলি ইয়েমেন, সোমালিয়া এবং জিবুতি দিয়ে এটা বেষ্টিত গালফ অফ এডেনটা। ভালো হতো যদি আসলে ম্যাপ থাকতো, তাহলে ম্যাপে সুন্দর করে দেখানো যেত। আপনারা যদি ম্যাপটা মাথার ভিতরে রাখতে পারেন বা যদি সামনে থাকে তখন আর মুখস্থ করা লাগবে না, আপনারা দেখলেই তখন এগুলা জায়গাকে বুঝতে পারবেন। যেমন ক্যালিফোর্নিয়া, গালফ অফ ক্যালিফোর্নিয়া, বা এটা যদি আমরা বলি মানে আপনার উপসাগরের ভিতরে, গালফের বাংলা উপসাগর, বারবার আসলে সরি এটা কেই হারিয়ে ফেলি, ক্যালিফোর্নিয়া উপসাগর, এটার উত্তরে আপনার প্রশান্ত মহাসাগরের ভিতরে অবস্থিত, উত্তর দিকে প্রশান্ত মহাসাগর এবং এর তিন দিকেই মেক্সিকো আছে। এরকমের তিন দিকেই মেক্সিকো, আর যে দিকটা আছে সেই দিকটাতে আপনার উত্তর প্রশান্ত মহাসাগরের অংশে গিয়ে পড়েছে, সেটা হলো গালফ অফ ক্যালিফোর্নিয়া। একইভাবে আপনারা যদি দেখেন গালফ অফ বসনিয়া, যেটা বাল্টিক সাগরে অবস্থিত, ফিনল্যান্ড এবং সুইডেন দ্বারা বেষ্টিত এবং বাল্টিক সাগরের ভিতর পড়ছে, বা গালফ অফ ফিনল্যান্ড যদি আমরা বলি, এটাও বাল্টিক সাগরের ভিতরে, যেখানে ফিনল্যান্ড, রাশিয়া এবং এস্তোনিয়া এর তিন দিকে বেষ্টন করে আছে বা ঘিরে আছে। আবার এটাতে সব দেশ বা জায়গার নামে এগুলোর নামকরণ হয়েছে। আবার যদি বলি আমরা যে গালফ অফ কার্পেন্টারিয়া, দ্যাট মিনস কার্পেন্টারিয়া উপসাগর যদি বলি, এইটা নামকরণ করা হয়েছে একজন ব্যক্তির নামে। এটা আসলে ডাচ ইন্ডিয়া কোম্পানি যখন এটাকে আবিষ্কার করে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া না, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখনকার যিনি ওই অঞ্চলে, এটা 1623 বা 1623 থেকে 27 এই সময় এটা মানে ডিসকভার করা হয় বা আবিষ্কার করা হয়। সেই সময় যিনি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল ছিলেন, পিয়ারে দে কার্পেন্টার, তার নাম অনুযায়ী এটার নাম হয়েছে গালফ অফ কার্পেন্টেরিয়া। এই নামটা আমি লিখে দিই, যে ভদ্রলোকের নাম, উনি গভর্নর জেনারেল ছিলেন, এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল ছিলেন, ওনার নাম ছিল পিটার ডি কার্পেন্টার। পিটার ডি কার্পেন্টার, এর নাম অনুসারে, ওনার নাম অনুসারে
এটা কার্পেন্টেরিয়া হয়েছে, গালফ অফ কার্পেন্টেরিয়া, এই নাম অনুসারে গালফ অফ কার্পেন্টেরিয়া বলা হয় এটাকে, এই নাম অনুসারে গালফ অফ কার্পেন্টেরিয়া। গালফ অফ কার্পেন্টেরিয়া। একইভাবে যদি আমরা স্পেন্সার উপসাগরের নাম বলতে পারি আমরা, এটা ম্যাথিউ ফ্লিন্ডার, উনি ম্যাথিউ ফ্লিন্ডার 1802 সালে এটাকে আবিষ্কার করেন। ওই সময় ব্রিটিশদের যিনি ফার্স্ট লর্ড অফ দ্য অ্যাডমিরালিটি বলা হয়, ফার্স্ট লর্ড অফ দ্য অ্যাডমিরালিটি, তার মানে উনি বলতে পারেন যে নেভির প্রধান ছিলেন, ব্রিটিশ নেভির ওই সময় প্রধান ছিলেন আর্ল স্পেন্সার। উনার নাম অনুসারে এটা গালফ উপসাগর নাম দেওয়া হয়েছে, আর্ল স্পেন্সার। আর্ল স্পেন্সার ওনার নাম অনুসারে করা হয়েছে। এরকম আরো আছে, আপনি গালফ অফ সুয়েজ বা গালফ অফ আকাবা জায়গার নাম অনুসারে এগুলা হয়েছে। এগুলা বিশ্বের প্রধান প্রধান উপসাগর গুলো। একইভাবে যদি আমরা উপদ্বীপ গুলাও দেখি, বিশ্বের প্রধান প্রধান উপদ্বীপ, ইংরেজিতে বলে পেনিনসুলা। উপদ্বীপের ডেফিনেশন আমরা দিয়েছি। এখন পেনিনসুলা বলতে যেমন বাংলা যেটাকে বলছি উপদ্বীপ, আরব উপদ্বীপ যদি আমরা বলি, আরাবিয়ান পেনিনসুলা, যেটার ভিতরে জিসিসি ভুক্ত বা গালফ কোঅপারেশন কাউন্সিলের 6টা দেশ আছে এবং ইয়েমেন আছে। এই সবগুলা তার মানে 7টা দেশ আছে। জিসিসির কান্ট্রি বলতে আপনার সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, ইউএই, এই 6টা দেশ, প্লাস এর বাইরে জিসিসির বাইরে একটা দেশ এটার সাথে সংযুক্ত, সেটা হলো ইয়েমেন। এই 7টা দেশ মিলে, এবং এটা পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ বা পেনিনসুলা হলো এই আরাবিয়ান পেনিনসুলা বা আরব উপদ্বীপ বলতে পারেন। এটা আরব সাগর এবং লোহিত সাগর বেষ্টিত এবং এই দেশগুলা এর ভিতরে রয়েছে। দ্বিতীয় বৃহত্তম যদি আমরা বিশ্বের ভিতরে উপদ্বীপ বলি, সেটা হলো ইন্ডিয়ান পেনিনসুলা বা ভারত উপদ্বীপ। এই ভারত উপদ্বীপের ভিতরে সার্কভুক্ত সবগুলো দেশ আছে শুধুমাত্র আফগানিস্তান বাদে। তার মানে বাকি 7টা দেশ এই ইন্ডিয়ান পেনিনসুলার অংশ। একদিকে আরব, পশ্চিম দিকে আছে আরব সাগর, পূর্ব দিকে আছে আপনার বঙ্গোপসাগর এবং দক্ষিণ দিকে আছে ভারত মহাসাগর। এই 3টা বেষ্টিত হলো ইন্ডিয়ান পেনিনসুলা। তারপরে আপনার এরকম একইভাবে আপনি পাবেন আইবেরিয়ান পেনিনসুলা বা ইবেরিয়ান পেনিনসুলা, ইবেরিয়ান উপদ্বীপ। উপদ্বীপ এই জন্য আপনারা নামেই বুঝতে পারতেছেন যে দ্বীপের তো চারদিকেই পানি থাকে, এর চারদিকে পানি থাকে না, 3 দিকে পানি থাকে, একদিকে ভূমি থাকে। ইবেরিয়ান। ইবেরিয়ান উপদ্বীপ। একইভাবে আপনার ফ্লোরিডা উপদ্বীপ আছে, যেটা যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বে মেক্সিকো উপসাগর, আবার উত্তরে আটলান্টিক মহাসাগরের মাঝখানে এটা অবস্থিত। রাশিয়াতে যেমন আছে কামচাটকা, কামচাটকা পেনিনসুলা বা কামচাটকা উপদ্বীপ, এটা রাশিয়াতে আছে। বা হর্ন অফ আফ্রিকা, এটা হলো আফ্রিকার শিং বলা হয়ে থাকে, যেটা ইথিওপিয়া এবং সোমালিয়া এর ভিতরে পড়ে, যেখানে এডেন উপসাগর একদিকে, আরব উপসাগর একদিকে, ভারত মহাসাগর একদিকে, 3 দিকে এটা বেষ্টিত আছে। এবং দেশ হিসাবে ইথিওপিয়া এবং সোমালিয়া এর ভিতরে পড়েছে, যেটাকে হর্ন অফ আফ্রিকা হিসাবে লেখা হয়ে থাকে। একইভাবে আলাস্কা উপত্যকা আছে, ল্যাব্রাডর আছে কানাডাতে, একদম মানে কানাডার যে নিউফাউন্ডল্যান্ড এবং ল্যাব্রাডর অঙ্গরাজ্য, আটলান্টিকের ভিতরে এই পেনিনসুলাটা আছে, যেটা ল্যাব্রাডর পেনিনসুলা নামে। স্ক্যান্ডিনেভিয়ান পেনিনসুলা আমরা যেটা বলি, এই পেনিনসুলার নামে ওই দেশগুলোকে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলে। এর ভিতরে আছে আপনার নরওয়ে আছে, সুইডেন আছে, ডেনমার্ক আছে, এগুলো নিয়ে গঠিত। এবং এটা নরওয়েজিয়ান সাগর একদিকে, উত্তর সাগর, বাল্টিক সাগর, এই 3টা সাগর দিয়ে বেষ্টিত দেশ হিসাবে বললাম যে সুইডেন, নরওয়ে এবং ডেনমার্ক এখানে আছে। একইভাবে সিনাই বা এই যে মিশরের যে সিনাই উপত্যকা সেটা আছে, বাওয়া পেনিনসুলা আছে ক্যালিফোর্নিয়াতে। তো এইগুলা হলো আপনার বিশ্বের প্রধান প্রধান পেনিনসুলা গুলো। এখন মহাসাগর যদি আমরা বলি, মহাসাগর খুব বোঝাটা সহজ হবে। সেটা হলো যে আপনি যে মহাসাগর, মহাসিন্ধু, মহাসমুদ্র যে নামেই বলেন না কেন, এরা খুব, এদের একটা ক্যারেক্টার হলো যেমন এটা অতি প্রকাণ্ড এবং লবণযুক্ত পানি, প্রচন্ড লবণযুক্ত পানি। এটা খুব বোঝার জন্য সহজ হলো যে ওশান বা মহাসমুদ্র বলা হয়
এই পৃথিবীর যে 7টা মহাদেশই বলেন, এই 7টা মহাদেশ যার উপরে ভেসে আছে, শুধু যার উপরে এই 7টা মহাদেশই ভেসে আছে সেগুলো হলো মহাসাগর। এটা ইংরেজি শব্দ, ইংরেজি শব্দটা ওশান, যেটা এটা আসছে গ্রিক শব্দ ওকিয়ানোস থেকে। ওকিয়ানোস গ্রিক শব্দ। গ্রিক শব্দ ওকিয়ানোস থেকে ওশান শব্দটা আছে। এবং পৃথিবীর প্রায় 71% এই মহাসমুদ্র বা ওশান দিয়ে, ওশানের পানি, পৃথিবীতে পানির অংশ যদি বলি ওশানের, তাহলে পৃথিবীর মোট আয়তনের প্রায় 71 ভাগ, এটা খুব কারেক্টলি যদি মোটামুটি লেখা হয় 70.9%ই এই পানি স্থান দখল করে আছে এই মহাসমুদ্রগুলো পৃথিবীর। আর তাদের আয়তন হলো 361 গুণ 10 মানে 10⁶ স্কয়ার কিলোমিটার বা বর্গ কিলোমিটার। এটা হলো ক্ষেত্রফল। আর আয়তন, এই টোটাল ভলিউম যেটা 361 গুণ 10⁶ বর্গ কিলোমিটার হলো এই মহাসমুদ্রের বা সমুদ্রের যে মহাসাগরের যে আয়তন বা কতটুকু দখল করে আছে সেটা। 5টা মহাসাগরের বিষয়ে আমরা জানি যে এগুলা পৃথিবীতে 5টা মহাসাগর আছে। এই ব্যাপারে আপনারা শীটে বিস্তারিত আছে, আমি ওখানে যাচ্ছি না। শুধুমাত্র এই মহাসাগর গুলোর গড় গভীরতাটা আমি শুধু বলে দিতে চাই, যেটা সরাসরি গড় গভীরতা আমি দেখেছি যে শীটে হয়তো বা সরাসরি এইভাবে নেই। যেমন প্রশান্ত মহাসাগর, এর গড় গভীরতা হলো 3970 মিটার। লিখি আমি। প্যাসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগর, এর গভীরতা হলো 3970 মিটার। 3970 মিটার। পৃথিবীর ভিতরে সবচেয়ে গভীরতম হলো এই প্রশান্ত মহাসাগর। তারপরে আছে আটলান্টিক মহাসাগর, এটা 3646 মিটারের গভীরতা। 3646 আটলান্টিক মহাসাগর। দেন ভারত মহাসাগর 3741 মিটার হলো ভারত মহাসাগরের গভীরতা। আর্কটিক মহাসাগর, আর্কটিক মানে উত্তরে যেটা আর কি, আর্কটিকের গভীরতা 1205 মিটার। 1205 মিটার। আর আর্কটিকের উল্টা অ্যান্টার্কটিক মানে অ্যান্টি আর্কটিক। আর্ক মানে যদি উত্তরে, তাহলে অ্যান্টিটিক তার দক্ষিণে, উল্টার দিকে দক্ষিণে, এই জন্য অ্যান্টার্কটিক শব্দটা আর্কটিকের এন্টিতে যেটা, ওটার গভীরতা আছে আপনার 3270 মিটার। 3270 মিটার। 5টা গড় গভীরতা, এটা মোটামুটি এটা গড় গভীরতা এভাবে দেওয়া আছে। আর আরেকটা হলো সাগর এবং মহাসাগরের ভিতরে আমরা যদি পার্থক্য করতে চাই সেটা কিভাবে করবেন। তো মহাসাগরটা আমরা বুঝেছি যে পুরা পৃথিবীটা যেখানে পানির উপরে ভাসছে যে অংশটুকু সেটা পৃথিবী, এবং পৃথিবী যার উপরে ভাসছে সেটা হলো মহাসাগর। আর এবং পৃথিবীর চারদিকেই মহাসাগর বা পানি। সাগর হলো পৃথিবীর ভিতরে, একটা হলো পৃথিবী যার ভিতরে সেটা হলো মহাসাগর, আর পৃথিবীর ভিতরে যেটা সেটা হলো সাগর। তার মানে মহাসাগরের উপরে পৃথিবী ভাসছে, আর পৃথিবীর ভিতরে যে জায়গাগুলো আছে এরকম বিশাল পানির জায়গা কিন্তু পৃথিবীর ভিতর দিয়ে, যেমন আপনার রেড সি যদি লোহিত সাগর বলি, বা এ ধরনের আরো দক্ষিণ চীন সাগর বলতে পারি, ক্যারিবিয়ান সাগর বলতে পারি, এগুলো সব সাগর যেটা পৃথিবীর ভিতরে ল্যান্ড দিয়ে এটা ঘেরা আছে কোনো না কোনো ভাবে। এটা হলো সাগর এবং মহাসাগরের ভিতরে পার্থক্য। আর আমরা বলছি পৃথিবীর ভিতরে সবচাইতে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর, আর সর্ববৃহৎ সাগর হলো দক্ষিণ চীন সাগর। দেখেন এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আপনারা পেয়ে যাচ্ছেন। কেউ যদি জিজ্ঞেস করে বা প্রশ্ন যদি আসে যে পৃথিবীর ভিতরে সর্ববৃহৎ সাগর কোনটা, তো আমরা কিন্তু আলাপ করে গেছি যে দক্ষিণ চীন সাগর পৃথিবীর ভিতরে সর্ববৃহৎ সাগর। একটা জায়গা খুব এক্সেপশনাল আছে যেটা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। যেই জায়গাটাতে পৃথিবীর পানির যে আধার 3টা জায়গা, সেই 3টা জায়গায় এখানে একদিকে যেমন আপনার সাগর, উপসাগর এবং মহাসাগর 3টারই সম্মিলন পাওয়া যায় একটা জায়গাতে পৃথিবীতে, সেটা হলো ভারতের দক্ষিণে তামিলনাড়ু অঙ্গরাজ্যের যে জায়গাটার নাম হলো কন্যাকুমারী। খুব নাম করা জায়গা, আপনারা হয়তো অনেকে বেড়াতেও গিয়েছেন সেখানে। এই কন্যাকুমারী পৃথিবীর একমাত্র জায়গা যেখানে মহাসাগর, সাগর এবং উপসাগরের মিলন ঘটেছে।
তার মানে এর পশ্চিমে যদি আপনি দেখেন, পশ্চিম দিকে চলে আসছে আরব সাগর, পূর্ব দিকে আসছে আপনার বঙ্গোপসাগর, এবং দক্ষিণে হলো ভারত মহাসাগর। তার মানে তিনটাকেই সে কভার করেছে, এই জায়গায় তিনটা জায়গায় এসে মিলেছে। এটা হলো আপনার কন্যাকুমারীতে, এটা পৃথিবীর আর কোনো জায়গায় তিনটা জিনিসই এক জায়গায় এসে মেলে না। হ্রদ বা লেক, হ্রদ হলো যার চারদিকে দ্বীপ, যেমন দ্বীপের ঠিক উল্টা বিষয়টা হলো হ্রদ। দ্বীপটা ভূমি, হ্রদটা পানি, এতটা পার্থক্য শুধু। আমরা দ্বীপের ক্ষেত্রে দেখেছি যে চারদিকে পানি বেষ্টিত, মাঝখানে যে ভূমি সেটাকে আমরা দ্বীপ বলেছি। ঠিক উল্টাটা বলে দেন যে চারদিকেই ভূমি, মাঝখানে পানি। তার মানে একটা বালতি যদি আপনি কল্পনা করেন, এই বালতির পানিটা চারদিকে ঘেরা আছে, এটা এক ধরনের হ্রদ, যেটা কোনো আউটলেট থাকে না, এটা অন্য কোনো পানির সোর্সের সাথে সংযুক্ত থাকে না, কোনো নদী বা সাগর বা মহাসাগর বা উপদ্বীপ, মানে গালফ বা বে কারোর সাথে, উপসাগর কারোর সাথেই সে সংযুক্ত থাকে না। এই জন্য এটার পানি সবসময় স্থির থাকে, এখানে কোনো জোয়ার ভাটাও হয় না, যেহেতু চারদিকে সে ভূমি দ্বারা বেষ্টিত। কিছু তথ্য এখানে আমরা জানতেই পারি, যেমন পৃথিবীর গভীরতম এবং মিষ্টি পানির হ্রদ আমরা বলি বৈকাল হ্রদ, গভীরতম এবং মিষ্টি পানির হ্রদ। এটার গভীরতা হলো আপনার 1642 মিটার, 1642 মিটার বৈকাল। 1642 মিটার যদি ফুটে কেউ চিন্তা করেন তাহলে 5387 ফুট, আর এটা হলো মিটারে। এখন যেভাবে প্রশ্ন আসুক আপনারা জবাব দিতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। 2 নম্বর হলো যে পৃথিবীর সবচাইতে বৃহত্তম সুপেয় পানির হ্রদ হলো সুপেরিয়র হ্রদ। এই হ্রদের কোনটার কোন অবস্থান আছে আমরা সেকেন্ড পেজে আলাপ করছি। তো প্রথম পেলাম যে আমরা গভীরতম এবং মিষ্টি পানির হ্রদ বৈকাল হ্রদ, যেটার গভীরতা হলো এতটুকু। দ্বিতীয় বলছে পৃথিবীর বৃহত্তম সুপেয় পানির হ্রদ সুপেরিয়র হ্রদ। আর পৃথিবীতে সবচেয়ে বেশি হ্রদ আছে কানাডাতে, সবচেয়ে বেশি হ্রদ। মোটামুটি বলা হয় যে এখানে 3 মিলিয়নের চেয়ে বেশি হ্রদ আছে, 3 মিলিয়নের চেয়ে বেশি লেক কানাডাতে আছে। এই 3 মিলিয়নের মধ্যে প্রায় 8,79,800 হ্রদ আছে, যেগুলো আপনার 1.1 বর্গ বা 10 হেক্টরের চেয়ে বেশি জায়গা, 10 হেক্টর বা 0.1 স্কয়ার কিলোমিটার এই ক্ষেত্রফলের চেয়ে বড় হ্রদ আছে কানাডাতে, 8,79,800টা, যার ক্ষেত্রফল 10 হেক্টরের থেকে বেশি, বা যদি এরিয়াতে নিয়ে আসেন তাহলে 0.1 বর্গ কিলোমিটারের চেয়ে বেশি, সুতরাং পৃথিবীর সবচেয়ে বেশি হ্রদ কোথায় আমরা জানলাম? কানাডাতে। আর পৃথিবীর যদি প্রথম 3টে বড় হ্রদের কথা বলা হয়, সবচেয়ে বড় হ্রদ হলো আপনার কাস্পিয়ান সাগর, তারপরে সুপিরিয়র, ভিক্টোরিয়া, এগুলো পৃথিবীর 3টা বড় হ্রদ, বৃহত্তম হ্রদ 3টা, কাস্পিয়ান, সুপিরিয়র, ভিক্টোরিয়া। কাস্পিয়ানের আয়তন হলো আপনার 3,71,000 বর্গ কিলোমিটার। এক্সকিউজ মি, লেখা হচ্ছে না, কালি শেষ হয়ে গেছে আসলে মার্কারের, দেখি আরেকটা। কাস্পিয়ান আমরা বলছি পৃথিবীর বৃহত্তম হ্রদ, যেটার আয়তন হলো 3,71,000 বর্গ কিলোমিটার, এটার ক্ষেত্রফল বা আয়তন হিসাবে বলি আমরা 3,71,000 কাস্পিয়ানের আয়তন। এটা আসলে 5টা দেশ এই কাস্পিয়ানের চতুর্দিকে আছে এই হ্রদের, আজারবাইজান, ইরান, কাজাকিস্তান, রাশিয়া, তুর্কমেনিস্তান, এই 5টা দেশের ভিতরে পড়েছে কাস্পিয়ান হ্রদ। আবার বলি, আজারবাইজান, ইরান, রাশিয়া, তুর্কমেনিস্তান, কাজাকিস্তান, এই 5টা দেশ ঘিরে আছে এই হ্রদটাকে। আর ডেড সি বা মৃত সাগর হলো বিশ্বের নিম্নতম হ্রদ। নিম্নতম তার মানে একদম গভীর হিসাবে আমরা কতটা নিচে, সি লেভেল থেকে সবচেয়ে বেশি নিচে, সমুদ্র সমতল থেকে সবচেয়ে নিচে হলো বিশ্বের মৃত সাগর, জর্ডানের যে মৃত সাগর আছে, এটা সমুদ্রের তলদেশ থেকে প্রায় 430 মিটার, 431 মিটারের মতো নাকি 430.50 মিটার সি লেভেল থেকে নিচে, সমুদ্রের তলদেশ থেকে
সমুদ্রের তলদেশে প্রায় এতটুকুন জায়গা আছে, সবচেয়ে নিচে এটা পৃথিবীর ভিতরে এই হ্রদটা, সি লেভেল থেকে এত মিটার নিচে। এখন হ্রদের অবস্থান কোনটা কোথায়? সবচেয়ে বৃহত্তম হ্রদ আমরা বলেছি কাস্পিয়ান সাগর, এটা বলেছি যে এটা 5টা দেশ মিলে আছে, আজারবাইজান, ইরান, কাজাকস্তান, রাশিয়া এবং তুর্কমেনিস্তান মিলে। আর গভীরতম হ্রদ আমরা বলেছি বৈকাল। এই বৈকাল হ্রদটা সাইবেরিয়াতে, রাশিয়ার উত্তরে যে সাইবেরিয়া, সেখানে এই গভীরতম হ্রদ বৈকাল অবস্থিত। আবার হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। হাজার হ্রদের দেশ বলার অর্থ হলো এখানে হাজারো হ্রদ আছে, সহজ কথা যদি বলি হাজারো হ্রদ আছে। সর্বশেষ যে স্ট্যাটিস্টিক্স দেখা গেছে সেখানে প্রায় 1,88,000-এর উপরে মতন হ্রদ এই ফিনল্যান্ড দেশে আছে। এক্সাক্ট সংখ্যা হলো 1,87,888টি হ্রদ ফিনল্যান্ডে আছে, এই জন্য এটাকে হাজার হ্রদের দেশ বলা হয়। সুপিরিয়র হ্রদ, যেটা বৃহত্তম সুপেয় পানির হ্রদ, এটা ইউএসএ এবং কানাডা মিলে এই সুপিরিয়র হ্রদের অবস্থান। ভিক্টোরিয়া হ্রদ, যেটা উগান্ডা, তানজানিয়া এবং কেনিয়া, এই 3টা দেশের মাঝখানে পড়েছে। উগান্ডা, কেনিয়া এবং তানজানিয়া মিলে পড়েছে আফ্রিকাতে, এবং আফ্রিকার বৃহত্তম হ্রদের নাম হলো এই ভিক্টোরিয়া হ্রদ। তো মোটামুটি হ্রদের ব্যাপারে কিছু তথ্য আমরা শেয়ার করলাম। দেন আমরা চলে আসছি অন্তরীপ বা কেপ, আমরা যেটাকে ইংরেজিতে বলি কেপ, বাংলায় বলি অন্তরীপ। অন্তরীপ এটা খুব সহজেই আমরা বুঝে যাব যে ভূভাগ সরু হয়ে হয়ে একটা পানির ভিতরে ঢুকে গেছে। সহজ কথা, ভূভাগ তার একটা এক্সটেনশন, মনে হয় যেটা একটা জিনিস ছিল এরকম, একটা দেশ মনে করেন এরকম, তার একটা অংশ এরকম বেড়ে গিয়ে কোন একটা সমুদ্রের ভিতরে বা পানির ভিতরে পড়ে গেছে। এই যে বর্ধিত যে অংশটা, এইটাকে বলা হচ্ছে অন্তরীপ বা আপনার কেপ বলি। যেমন উত্তমাশা অন্তরীপ বলা হয় কেপটাউনে, দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অবস্থিত। ইংরেজিতে বলে দ্য কেপ অফ গুড হোপ। উত্তম আশা মানে উত্তম আশা, ভালো আশা, এই জন্য গুড হোপ, ভালো আশা। কেপ হলো তো অন্তরীপ, এই জন্য বাংলাতে উত্তম আশা অন্তরীপ বলে, ইংরেজিতে এটাকে বলে দি কেপ অফ গুড হোপ। তারপরে ভারতের তামিলনাড়ুতে যেটা আছে কন্যাকুমারীতে, এটা কুমারিকা অন্তরীপ বলে, বাংলা বলে কুমারিকা, ইংরেজিতে বলে কমরিন, কেপ কমরিন বলা হয়। ইংরেজিতে বলে কেপ কমরিন, বাংলায় বলা হয় কুমারিকা অন্তরীপ। কুমারিকা অন্তরীপ, এটা রসিকার আসলে, সরি, কুমারিকা অন্তরীপ। সুতরাং এই যে সরু অংশ, যেটা সাগরে সাধারণত এটা সাগরের ভিতরে ঢুকে আসে একটা দেশের, সেই অংশটাকেই অন্তরীপ বলা হয়ে থাকে। সো জিওগ্রাফির অংশটা আমরা মোটামুটি এই জায়গায় কিছুটা আলাপ করলাম। আপনারা বুঝতে পারবেন যে আমরা কোন স্টাইলে আসলে পড়া আমাদের উচিত, সেই হিসাব মনে করে আমি কিছু ধারণা আপনাদেরকে ভূগোলের অংশে দিলাম। আমরা সভ্যতার অংশে চলে যেতে চাই। সভ্যতা থেকে প্রশ্ন সবসময়ই আসে, এবং আমার শীটের শেষে গিয়ে আমি চেষ্টা করেছি বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন কালেক্ট করে এক জায়গা করে বেশ কিছু প্রশ্ন দিতে, এবং কিছু তথ্য এক জায়গা করে দিতে এই সভ্যতার বিষয়ে। সেটাও আপনারা শীটে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সভ্যতা বলতে আমরা সোজা কথা বুঝতে পারি যে মানুষ যখন ধীরে ধীরে সভ্য হতে শুরু করেছে, কারণ মানুষের যখন সৃষ্টি, হোমোসেপিয়েন্সদের যখন সৃষ্টি হয়েছে বা আবির্ভাব বা উদ্ভব হয়েছে, তারপরে মানুষ আমরা বনে জঙ্গলে থেকেছি, যার যার মতন থেকেছি। এরপরে গিয়ে কিছুদিন পরে তারা নিজের প্রয়োজনে এক জায়গা হয়েছে, কয়েকজন এক জায়গা মিলে, কিছু লোকজন এক জায়গা মিলে তাদের খাবারের কারণে তারা এক জায়গা হয়েছে, দলবদ্ধভাবে তারা শিকার করা শুরু করছে। কিন্তু বর্বর আমরা তখনও থেকেছি, সভ্যতা তখনও আসে নাই যখন আমরা শিকারের অংশে এক জায়গা হতে পেরেছি, তখনও বারবারিয়ান ছিলাম বা বর্বর ছিলাম আমরা। এর পরবর্তীতে এই বর্বর যুগ বা জঙ্গলের ভিতরে থাকার যে সময়টা, এর পরবর্তীতে যখন আমরা আসছি, ধীরে ধীরে কৃষি কাজের দিকে মনোনিবেশ করা শুরু করা হয়েছে। সেখান থেকে মানুষ কৃষি, ব্যবসা বাণিজ্য, সেই সময়গুলোতে মানুষ আস্তে আস্তে সভ্য হওয়া শুরু করেছে। তার মানে কৃষিতে যখনই মানুষ ঢুকেছে তখনই আস্তে আস্তে সভ্য হতে শুরু করেছে বলে আমরা মনে করতে পারি। সভ্যতার যে অংশগুলো যদি আমরা যুগ হিসাবে বলি, বিভিন্ন যুগ, বরফ যুগ যদি বলি,
এ পর্যন্ত 5টা বরফ যুগ, 4টা শেষ হয়ে গেছে, একটা এখন চলছে। এবং এই 4টা বরফ যুগের মাঝখানে 4টা আন্তঃবরফ যুগ, 5টা যুগের মাঝখানে আন্তঃবরফ যুগ চলেছে। 5টা যে যুগ চলেছে বরফ যুগ যদি বলি, তার প্রথমটাকে বলা হয়েছে হুরেনিয়ান বরফ যুগ, তারপরে ক্রায়োজেনিয়ান, এটা লেখা আছে আমার শীটে, জাস্ট আমি বলার জন্য বলে যাচ্ছি। তারপরে ইন্ডিয়ান সাহারান বরফ যুগ, তারপরে কারু বরফ যুগ, এই 4টা পার হয়ে গেছে। বর্তমানে আমরা যে বরফ যুগের ভিতরে চলছি এটাকে বলা হয় কোয়াটারনারি বরফ যুগ। এটা কোয়াটারনারি, এখন যেটা পঞ্চমটা চলছে। কোয়াটারনারি বরফ যুগ, এইটা বরফ যুগের সময়কাল যেটা, এটা আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাছাকাছি পাবেন, একদম সব জায়গায় একই রকম থাকে না, কারণ এটা তো এক্স্যাক্টলি কেউ হিস্ট্রি লিখে রাখে নাই। যারা এটার উপরে কাজ করেছে, রিসার্চ করেছে, তারা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে। কোয়াটারনারি বা বর্তমান যে বরফ যুগের ভিতর আমরা আছি, এটা বলা হয়, এটা কোথাও লেখা আছে 2.5 মিলিয়ন বছর আগে থেকে শুরু হয়েছে, কোথাও লেখা আছে 2.6 মিলিয়ন বছর আগে থেকে শুরু হয়েছে, কোথাও লেখা আছে 2.8 মিলিয়ন বছর আগে শুরু হয়েছে। তো মোটামুটি এরকম যে আপনার 2.6 মাঝামাঝি একটা ধরে নিলাম, এই সময় থেকে শুরু হয়ে এটা এখনো চলমান বরফ যুগ হিসাবে, যেটার নাম কোয়াটারনারি বরফ যুগ। শুরু হয়েছে আমরা আনুমানিক 2.6 মিলিয়ন বছর আগে, এবং এখনো এটা চলমান আছে। আবার যদি আমরা প্রস্তর যুগ হিসাবে বলি, প্রস্তর যুগ বা পাথর যুগ যাই বলেন, ইংরেজিতে এটাকে বলা হয় লিথিক স্টেজ। এই লিথিক স্টেজ বা প্রস্তর যুগ, এটা 2 ভাগে ভাগ করা হয়েছে, এবং এর মাঝখানে একটা, দুইটার অন্তর্বর্তীকালে আন্তঃবরফ যুগ একটা বলা হয়ে থাকে। তো দুইটা যেটা, সেটা একটাকে বলা হয় পেলিওলিথিক, বা আপনার বাংলায় বলে পুরোপলি। একটা হলো পুরোপলীয় বরফ প্রস্তর যুগ, আর একটা হলো নবপলীয়। পুরো মানে পুরাতন, সোজা কথা, ওল্ড স্টোন যুগ, ইংরেজিতে আপনি সহজে বলতে পারেন এটা ওল্ড স্টোন যুগ, এটা নিউ স্টোন যুগ বা নিউ প্রস্তর যুগ। এটা পুরনো প্রস্তর যুগ, এটা নতুন প্রস্তর যুগ। এর মাঝখানে যে সময়টা যেটা গিয়েছে সেটাকে বলা হয়ে থাকে মেসোলিথিক স্টোন যুগ। মেসো মানে হলো মাঝখানে, এই লিথিকের মাঝখানে এই দুই পুরোলিথিক এবং নবলিথিক, যেটা বলছি আমরা নবপলীয়, এই দুইটার মাঝখানে ইংরেজিতে বলে প্যালিওলিথিক, এবং এটাকে বলে প্যালিওলিথিক, এটাকে বলা হয় নিওলিথিক। মাঝখানে যেটা মধ্য অংশ স্টোনের মাঝখানে, সেটাকে বলা হয় মেসোলিথিক যুগ। মেসো মানেই, এটা মনে রাখেন, মাঝখানে, মেসো মানেই মধ্যখানে বা মাঝখানে, ইন বিটুইন। এই মেসো আমাদের কাজে লাগবে, তো মেসোপটেমিয়া পড়বো আমরা বা দেখবো, তখন এটা কাজে লাগবে। সো এটা হলো আপনার পুরোপলীয় এবং নবপলীয় যুগ। পুরোপলীয় যুগে মানুষ সভ্যতার ভিতরে ছিল, আসছে। সে সময়ও কিন্তু মানুষের মধ্যে ক্লান এবং ধর্ম বিশ্বাস, যেটাকে তখন টোটেম বলা হতো, এগুলোর চর্চা শুরু হয়। এবং টোটেম বা আপনার ধর্ম বিশ্বাস, যেটা টোটেম বলা হতো, বাংলা যদি বলেন ধর্ম বিশ্বাস, এইগুলো চর্চা করতে গিয়ে মানুষ কিছু বিধিনিষেধ তৈরি করেছে। এই বিধিনিষেধ গুলাকে ট্যাবু বলা হতো, নিষিদ্ধ বা ট্যাবু বলা হয়। এখন আমরা ট্যাবু বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি, নিষিদ্ধ ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু ট্যাবু বিষয়টা আসছে এই সময় থেকে, ধর্মীয় বিধিনিষেধের অংশ থেকেই ট্যাবু শব্দটা চলে আসছে। এবং এই সময় মানুষ প্যালিওলিথিক যুগে এসে কৃষি প্রধান কাজ তখন মানুষ করেছে, সভ্যতা শুরু এখান থেকে শুরু হয়েছে, যেহেতু কৃষির কাজ শুরু হয়েছে। মানুষ পাথরে ঠোকাঠুকি করে আগুন জ্বালিয়েছে, পাথর দিয়ে অস্ত্র তৈরি করে কৃষি কাজ করেছে, পশু শিকারের কাজ করেছে। তো এই প্যালিওলিথিক যুগটা শুরুর যুগ বলে আমরা বলতে পারি সভ্যতার ক্ষেত্রে। আবার যদি আমি সাধারণ দৃষ্টিতে সময় হিসাবে আমরা ভাগ করি, তাহলে 3টা যুগ, একটা হলো প্রাচীন যুগ, একটা মধ্যযুগ, একটা আধুনিক যুগ। এটা খুব সহজ। যেমন 467 খ্রিস্টাব্দ কথা বলা, খ্রিস্টাব্দ এর আগ পর্যন্ত যে সময়টা, এটাকে বলা হয় প্রাচীন যুগ। এর আগে প্রাচীন যুগ। এরপরে মধ্যযুগ হলো আপনার 5ম থেকে নিয়ে 15 শতাব্দী পর্যন্ত। এই যে সময়টা 5th থেকে 15th সেঞ্চুরি, 5ম থেকে 15 শতাব্দী পর্যন্ত সময়টাকে মধ্যযুগ বলা হয়।
বা ধ্রুপদী উত্তর যুগ বলা হয়। ধ্রুপদী মানে হলো ক্লাসিক, ইংরেজিতে বলে ক্লাসিক, বাংলায় বলে ধ্রুপদী। প্রাচীন সময়গুলোকে ধ্রুপদী বলা হয়, একদম শাশ্বত যেটাকে আমরা বলতে পারি। তো এই মাঝখানের যে অংশটা বা মধ্যযুগ যদি আমরা বলি, এই সময়টা দেখবেন ইসলামের স্বর্ণযুগ। এই সময় মানে আপনার 7ম শতাব্দী থেকে শুরু করে 3ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত ইসলামের যে স্প্রেডিং, জয় জয়কার সারা বিশ্বে ছড়ানো, এই সময়টাতে হয়েছে মধ্যযুগে। আবার রেনেসা, ইউরোপের যেটা পুনর্জাগরণ বা রেনেসা, সেটাও এই সময়টার মধ্যযুগের ভিতরেই হয়েছে। ত্রয়োদশ শতকে 13th সেঞ্চুরিতে আমরা জানি যে ইউরোপে রেনেসার যুগটা শুরু হয়েছিল। সুতরাং এই অংশটা সভ্যতার ক্ষেত্রে একটা বড় মাইল ফলক হিসাবে আমরা দেখে থাকি। এরপরে আরেকটা জায়গা আসছে সর্বশেষ আধুনিক যুগ, যেটা তার মানে আধুনিক যুগের সূচনাকাল এই 15th সেঞ্চুরি থেকে 18th সেঞ্চুরি পর্যন্ত, পঞ্চদশ থেকে অষ্টদশ শতাব্দী পর্যন্ত, এটা আধুনিক কাল। আধুনিক কাল মানে এই সময়ের মধ্যে ইউরোপের আলোকিত যুগটা এর ভিতরে গেছে। আলোকিত যুগ গেছে, এরপরে মারামারিও হয়েছে। এর পরের অংশটা কিন্তু ইউরোপে সবচেয়ে বেশি মারামারি, গন্ডগোল এবং পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি নিজেদের ভিতরে যুদ্ধ বা দ্বন্দ্বের ভিতরে আমরা দেখতে পাই যে ইউরোপিয়ানরাই ছিল। এনিওয়ে, স্বভাবত একটা প্রশ্ন এখানে আসে যে এটা প্রাচীন যুগ গেল, এটা মধ্যযুগ গেল, এটা আধুনিক বা মডার্ন যুগ গেল, তাহলে এর পরে অষ্টদশ শতাব্দী মানে 18th সেঞ্চুরির পরবর্তী থেকে এখনকার সময়টাকে কি বলবো? তাহলে আমরা এই অংশটাকে বলা হচ্ছে উত্তর আধুনিক যুগ, পোস্ট মডার্ন ইরা। পোস্ট মডার্ন ইরা এখনকার যে সময়টা। সুতরাং যদি আপনি সেটাকে ভাগ করতে চান, একটা বলতেই পারেন উত্তর আধুনিক যুগ হিসাবে বা পোস্ট মডার্ন যুগ হিসাবে এখনকার সময়টাকে ধরে নেওয়া যেতে পারে। সেই হিসাব করলে এখানে 4টা যুগই আমরা বলতে পারি সেই সেন্সের উপরে ভিত্তি করে। মানুষের জীবনধারা দেখা যায় যে সবচেয়ে বিকশিত হয়েছে এই পোস্ট মডার্ন যুগ বা উত্তর আধুনিক যুগের ভিতরে এসে। আমরা কিছু অতীত থেকে শুরু করে কিছু সভ্যতার আমরা আলোচনা করতে চাই। দেখি, আসলে আলোচনার তো অনেকগুলা সভ্যতা আছে, সবগুলো আলোচনা করা সম্ভব হবে না। আমি দু একটা আলোচনা করে আপনাদেরকে ধারণাটা দিয়ে দিই যে আপনারা এইভাবে করবেন। যেমন আমি খুব সহজে যদি বলি, যেমন মেসোপটেমিয়া, সে প্রথম প্রাথমিক যুগের, এর ভিতরে আছে আপনার সুমেরীয়, তারপরে ব্যাবিলনীয় সভ্যতা আছে, অ্যাসিরীয় সভ্যতা আছে, ক্যালডীয় সভ্যতা, এই 4টা মিলেই আপনার মেসোপটেমিয়া। আমরা পড়বো, দেখবো, জাস্ট নামগুলো বলছি। এই সমসাময়িক সময়ের ভিতরে আমরা দেখতে পাই মিশরীয় সভ্যতা, তারপরে আপনার সিন্ধু সভ্যতা, তার পরবর্তীতে আসছে আপনার পারস্য সভ্যতা, হিট্টাইট সভ্যতা, চীনা সভ্যতা, খুব গুরুত্বপূর্ণ সভ্যতা চীনা সভ্যতা, হিব্রু সভ্যতা, এটাও একটা সভ্যতা যেটা ইসরায়েলের সভ্যতা হিসাবে আমরা ধরে নিয়ে থাকি। তারপরে ইজিয়ান সভ্যতা, যেটা ইজিয়ান সাগরের উপরে, আমরা বিস্তারিত পরে চেষ্টা করব। ইজিয়ান সভ্যতা, গ্রিক সভ্যতা, তারপরে গ্রিক সভ্যতার ভিতরে আবার 2টা অংশ ছিল, একটা হলো স্পার্টা, একটা এথেন্স, সেগুলো ছিল। গ্রিক সভ্যতাকে আমরা হেলেনিক সভ্যতা বলে থাকি। তারপরে হেলেনিক সভ্যতার পরে আবার চলে আসছে যেটা হেলেনিস্টিক, তার মানে 2টা, একটা হলো হেলেনিক সভ্যতা, একটা হলো হেলেনিস্টিক সভ্যতা। 2টা 2 জিনিস, আমরা সময় পেলে সেটাও দেখবো, না হলে লেখা আছে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ, দুশ্চিন্তা করার কিছু নাই। তারপরে আপনার গ্রাজুয়ালি আসছে রোমান সভ্যতা আসছে, তারপরে ফিনিশীয় সভ্যতা, এটাও গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষে মোটামুটি আধুনিক কালের ভিতরে যে সভ্যতাগুলো আমরা ঠিক আধুনিক কালের আগের অংশগুলোতে আমরা দেখতে পাই, আধুনিক কালে এসে শেষ হয়েছে। তার একটা হলো মায়া সভ্যতা, আর একটা হলো ইনকা সভ্যতা, দক্ষিণ আমেরিকার অংশ, সেন্ট্রাল আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাতে এটা সর্বশেষ সভ্যতার অংশ হিসেবে আমরা এগুলোকে দেখতে পাই। এখান থেকে আমি কিছু সভ্যতা আলাপ করি, বাকিগুলো আপনারা একটু দয়া করে সময়ের কারণে দেখে নিবেন। শীটের ভিতরে আছে এবং আপনারা যে শীটগুলো দেখবেন সেখানেও তো আছে। পৃথিবীর সভ্যতার ভিতরে সবচেয়ে পুরনো সভ্যতা, কেউ কেউ বলে ইজিপশিয়ান বা মিশরের সভ্যতা, কেউ বলে মেসোপটেমিয়ার সভ্যতা, কেউ কেউ আবার এখন বলতে চায় সিন্ধু সভ্যতা। 3টাই মোটামুটি আপনার খ্রিস্টপূর্ব 5000 সালে গড়ে ওঠা সভ্যতা। 5000 সালের ওই স্প্যানটাতে, ওই সময়টাতে, এক্স্যাক্টলি ডেট তো বলা মুশকিল, এই সময়টাতে কিন্তু এখনো পর্যন্ত মোটামুটি সবাই একমত যেখানে, সেটা হলো পৃথিবীর সবচেয়ে পুরনো সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা। এই যে মেসো মানেই হলো মাঝখানে, মেসোপটেমিয়া শব্দের অর্থ হলো, পটেমিয়া মানে নদী আর কি, তার মানে 2 নদীর মাঝখানে। মেসোপটেমিয়া মানে 2 নদীর মাঝখানে। এই 2টা নদী হলো, এর পূর্ব দিকে টাইগ্রিস বা দজলা নদী, আমরা যদি বলি ইরাকের, আমরা জানি দজলা,
টাইগ্রিস বা দজলা, আর অন্যদিকে পশ্চিম দিকে হলো ইউফ্রেটিস বা ফোরাত নদী। এই দজলা এবং ফোরাত বা ইংরেজিতে যদি বলেন টাইগ্রিস এবং ইউফ্রেটিস, এর মাঝখানে যে সভ্যতাটা খ্রিস্টপূর্ব 5000 অব্দে বা 5000 সালে গড়ে উঠেছিল, পৃথিবীর সবচেয়ে পুরনো সভ্যতা, এটা হলো মেসোপটেমিয়া সভ্যতা। এখনকার সময় যদি দেখি এই সভ্যতার যে জায়গাটা, সেটা হলো আপনার মূলত ইরাক, কিন্তু শুধুমাত্র ইরাকেই এটা ছিল না। যেমন আপনার ইরাক, সিরিয়ার উত্তর অংশ, ইরাক তো আছে, সিরিয়ার উত্তর অংশ, তুরস্কের উত্তর অংশ, তারপরে আপনার ইরানের একটা অংশ, এই পুরো অঞ্চলগুলো মিলেই মেসোপটেমিয়ার অন্তর্ভুক্ত ছিল। এবং এইখানে সভ্যতা সবচেয়ে বিকাশ লাভ করেছে 3500 থেকে 3000 খ্রিস্টপূর্ব, এই সময়টার মধ্যে বেশি এটা ফ্লারিশ করেছে বা বেশি আলোকিত করেছে এই সময়টাকে। এই মেসোপটেমিয়ার আদি অধিবাসীদের প্রধান খাবার ছিল গম। খেজুর গাছকে তারা মনে করতো জীবনদায়ী বৃক্ষ। এগুলা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন হতে পারে এখান থেকে, আমি যতগুলো কথা বলছি। জীবনদায়ী বৃক্ষ বলা হতো, আমি যদি প্রশ্ন করে দেখেন যে জীবনদায়ী বৃক্ষ কাকে বলা হতো, বা মেসোপটেমিয়ার যুগে খেজুর গাছকে কি মনে করা হতো, অথবা অন্যভাবে হতে পারে যে মেসোপটেমিয়ার সভ্যতাতে জীবনদায়ী বৃক্ষ কোনটা ছিল, বিভিন্ন ভাবে হতে পারে। আমরা জানি যে খেজুর গাছ থেকে, কারণ জীবনদায়ী এই জন্যই বলা হতো, এই খেজুর থেকেই তারা মধু তৈরি করতো, মধু, তারপরে ময়দা, তাদের খাবারের জিনিস, মধু, ময়দা, এগুলো খেজুর থেকে তারা তৈরি করতো, যেটা জীবন বাঁচানো, এই জন্য এটাকে জীবনদায়ী বৃক্ষ বলা হয়েছে। ঘরবাড়ি যেমন তারা মেসোপটেমিয়ার যুগে সুন্দর সুন্দর ঘরবাড়িও তারা বানিয়েছে। প্রথম দিকে তারা বিভিন্ন জলাভূমির থেকে আগাছা এনে, যদি আমরা কুড়ে ঘর বলি সেটা বলতে পারি, এক ধরনের ঘর তারা তৈরি করা শুরু করেছে কুড়ে ঘরের মতন। পরে তারা এঁটেলো মাটি, এটাকে শক্ত করে করে মাটির ঘর, এখনো বাংলাদেশে কোনো কোনো জায়গায় আমরা মাটির ঘর দেখতে পাই। সুতরাং সভ্যতার বিকাশ হইলেও তার চিহ্ন এখনো কোথাও না কোথাও রয়ে গেছে। তার মানে যে ঘর বাড়ি বা মাটির ঘর, কুড়ে ঘর, এগুলো সভ্যতার প্রথম সময় মেসোপটেমিয়ার জনসাধারণ এগুলোকে তৈরি করেছিল। এই সভ্যতার শুরুতে যেমন খাল কেটে নেওয়া, যেহেতু কৃষি ছিল তাদের মূল কাজ, কৃষি এবং পশুচারণ ভিত্তিক ছিল এই সভ্যতা, এবং সেখানে শহরও কিছুটা গড়ে উঠেছিল এলোমেলো ভাবে। সেখানে তাদের কাজের জন্যই তারা খাল খনন করত, তারপরে আপনার বাঁধ নির্মাণ করা, পানির সেচের ব্যবস্থা করা, পানি জমিয়ে রাখা, তারপরে আপনার ড্রেন সিস্টেম, তারপরে যে পয় প্রণালী আমরা যেটাকে বলি, সিয়ারেজ সিস্টেম, এগুলাও তখন তারা করেছে। এবং কোদালের ব্যবহার এই সময় শুরু হয়ে থাকে। কোদাল, জমি খোঁড়ার জন্য তারা কোদালের ব্যবহারও এই সময় করেছে। এবং খ্রিস্টপূর্ব আপনার 4000 সালের মধ্যে তারা তামা, সোনা, ব্রোঞ্জ, পরে লোহা, এগুলার ব্যবহারও তারা আয়ত্ত করে ফেলেছে এই লোকজনগুলো। সুতরাং এই সভ্যতাকে বলা হয় সভ্যতার আতুরঘর। মেসোপটেমিয়ার এই সভ্যতাকে বলা হয় সভ্যতার আতুরঘর। এর চারটা আমরা বলেছি যে মেসোপটেমিয়ার অন্তর্গত 4টা সিভিলাইজেশন বা 4টা সভ্যতা ছিল। তা আমরা বলেছি সুমেরীয় সভ্যতা, ব্যাবিলন সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, ক্যালডীয় সভ্যতা, এই 4টাই মেসোপটেমিয়ার সভ্যতার অংশ হিসাবে বলা হয়ে থাকে। অথবা যদি বলে যে এই 4টা মিলে মেসোপটেমিয়া সভ্যতা, সেটাও আপনারা বলতে পারেন। তো প্রথমটা হলো এটা সুমেরীয় সভ্যতা। মেসোপটেমিয়া সভ্যতার প্রথম অংশটাকে বলা হচ্ছে সুমেরীয় সভ্যতা, সবচেয়ে প্রাচীন সভ্যতার অংশ এটা। এবং এটা 3500 খ্রিস্টপূর্ব 3500 এর জন্ম, 3500 সালে এটার জন্ম। তারা তখন লেখার পদ্ধতি আবিষ্কার করেছে এরা, এবং সেই লেখার পদ্ধতির নাম ছিল কিউনিফর্ম। মেসোপটেমিয়ার এই অংশটাতে লেখার পদ্ধতি আবিষ্কার হয়। এটা দুই ভাবেই আপনার প্রশ্নটা কিন্তু করা সভ্যতা পারে। যদি কেউ সরাসরি প্রশ্ন করে যে মেসোপটেমিয়া যুগের লেখার পদ্ধতির নাম কি, তাহলে আমরা কিউনিফর্ম বলে দিতে পারি। আরেকটু ন্যারো হয়ে যদি এসে বলে যে সুমেরীয় সভ্যতায় লেখার পদ্ধতির নাম কি ছিল, এরকম হতে পারে। অথবা যদি বলে যে কিউনিফর্ম লেখার পদ্ধতি কোন সভ্যতার অংশ, কোন সভ্যতার সময় আবিষ্কার হয়, তো সেটা আমরা বলে দিতে পারি সুমেরীয় সভ্যতার সময়। সুতরাং লেখার যে অংশটা, ইভেন এই লেখাটা তারা যারা লিখতো, মোটামুটি একটু কাদামাটিকে শক্ত করে তার উপরে এই যে আঙ্গুল দিয়ে বা কোনো ডাল দিয়ে বা কিছু দিয়ে লিখে পরে এটাকে শুকিয়ে ফেললো, তা একটা লেখা হয়ে গেল। স্লেটের মতন একদম কাদামাটি স্লেটের উপরে এরকম লেখা তারা এই সময় লিখতো। এই জিনিসটা এখন
ইরাকের যে কাদেশিয়া আল কাদেশিয়া প্রদেশ আছে সেখানকার একটা শহরের নাম আছে নিপ্পুর। এইখানে এই জিনিসগুলো এখন খুঁজে পাওয়া গেছে প্রায় সেখানকার এই নিপ্পুরের ইরাকের যে বললাম আল কাদেশিয়ার ভিতরে একটা শহর নিপ্পুর, সেখানে প্রায় 4000 ধরনের মাটির চাকতি একটা লাইব্রেরি খুঁজে পাওয়া গেছে। এরা আবার অনেক দেব দেবতায় বিশ্বাস করত। এদের প্রধান দেবতার নাম ছিল শামাস। এটা প্রশ্নে আসে অনেক সময় যে সুমেরীয় সভ্যতার প্রধান দেবতার নাম কি ছিল, শামাস, অথবা যদি বলে শামাস কাদের প্রধান দেবতা ছিল সেটাও আমরা বলতে পারি। বিভিন্ন ভাবে এখানে আসতে পারে। এদের কাজ মূল জীবন জীবিকার মূল অংশ ছিল কৃষি এবং পশুপালন। কিন্তু এই সুমেরীয়রা একদম এর আগে তাদের যারা মেসোপটেমিয়াতে যারা ছিল শুধু কৃষি এবং পশুপালনের উপর নির্ভর ছিল, এরা এক ধাপ উপরে চলে এসে দ্বিতীয় অর্থনৈতিক উৎস তারা খুঁজে বের করে, সেটা ছিল বাণিজ্য। এবং এটা বাণিজ্যটা বিভিন্ন দেশের সাথে বৈদেশিক, অভ্যন্তরীণ তো হতোই, বৈদেশিক বাণিজ্য তারা করতো। সেখানে বিভিন্ন পাথর, দামি পাথর, এগুলাও তারা এক্সপোর্ট ইম্পোর্ট করতো, অলংকার, যুদ্ধাস্ত্র, এরপর এগুলা রপ্তানিও করতো, কাঠ আমদানি করতো, বিভিন্ন পাথর আমদানি করতো, বয়নজাত দ্রব্য বিভিন্ন এগুলো তারা এক্সপোর্ট, বিভিন্ন জিনিস এক্সপোর্ট ইম্পোর্ট তারা করতো। এবং এদের সভ্যতা আমরা যেটা সবাই জানি যে চাকা আবিষ্কার হলো এই সভ্যতার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার। এবং এই চাকা আবিষ্কার হয় খ্রিস্টপূর্ব 3500 বছর আগে। এটা বিফোর দ্য ক্রাইস্ট, 3500 বছর খ্রিস্টপূর্বাব্দে চাকা আবিষ্কার করে এই মেসোপটেমিয়ার এই অংশটাতে এসে। এবং এই যে চাকা আবিষ্কারের ফলে তাদের কৃষিকাজ এবং ব্যবসা বাণিজ্যে অনেক বড় ধরনের প্রভাব তাদের উপর পড়ে, অনেক বড় উপকার তারা এর জন্য মানে পেয়ে যায়। যোগাযোগের ক্ষেত্রে, বাণিজ্যের অগ্রগতির ক্ষেত্রে যথেষ্ট অপরিহার্য হয়ে ওঠে এই চাকা। তো একটা হলো তাদের লিখন পদ্ধতি, আর একটা হলো চাকার আবিষ্কার, আরো অনেক কিছু বললাম আমরা। তারা পিক্টোগ্রাফিক আকারে যে যেটা তারা লিখতো, কিউনিফর্ম লেখা, পিক্টোগ্রাফিক লেখা ছিল। ইভেন এই সুমেরীয়রা বছরকে 12 মাসে ভাগ করে, দিন রাত্রিকে তারা বিভিন্ন ঘন্টায় ভাগ করে, ঘন্টাকে মিনিটে ভাগ করে। এই জিনিসগুলা মেসোপটেমিয়ারাই প্রথম ভাগ করে গেছে। তারপরে সময় নির্ধারণের জন্য তারা পানি গড়ি, এই যে কোথাও একটা পাত্রের ভিতরে পানি রাখলো, সারাদিনে শেষ হয়ে গেল, তখন পানি রাখলে তারা বুঝতো যে এই পানিটা যখন শেষ হবে তখন দিনও শেষ হয়ে যাবে। এই ধরনের পানি ঘড়ির আবিষ্কারকও তারা। তারপরে প্রথম 24 ঘন্টায় একদিন, 7 দিনে এক সপ্তাহ, এই নিয়মের প্রবর্তনও সুমেরীয়রা করে। তারপরে চন্দ্র এবং সূর্যের যে আপেক্ষিক অবস্থান, এইটাও বা গ্রহের সময় নিরূপণ, এটাও তারাই করেছিল এই সুমেরীয়রা। সুতরাং মানে সভ্যতার আতুরঘর যদি আমরা বলি এটাকে, খুব অত্যুক্তি এটা হবে না। আর দ্বিতীয় অংশে আমরা চলে আসি ব্যাবিলনীয় সভ্যতা। এই ব্যাবিলনীয় সভ্যতাটা মূলত আপনাদের 2050 সালে এটা বিকাশ লাভ করে। 2050 খ্রিস্টপূর্বাব্দে এটা চলে আসে। এখানে সিরিয়া থেকে অ্যামোরাইট নামে একটা জাতি, তারা মরুভূমি থেকে এসে এই সভ্যতাকে গড়ে তোলে। এই সভ্যতা যার হাত দিয়ে গড়ে উঠেছিল, ওনার নাম ছিল রাজা হাম্বুরাবি। হাম্বুরাবি বা হাম্বুরাব্বি, দুই নামেই ডাকে, যেভাবে বলেন আপনারা। উনার নাম ধরে নামে এই ব্যাবিলনীয় সভ্যতাটা উনি প্রতিষ্ঠিত করেন, রাজা হাম্বুরাবি বা হাম্বুরাব্বি, যা বলেন। রাবি বা রাব্বি যেভাবে বলেন বলতে পারেন, রাজা। এই ইনার সময় এই ব্যাবিলনীয় সভ্যতাটা আবিষ্কৃত হয়ে থাকে। এবং ইনি একজন অসাধারণ মেধাবী মানুষ ছিলেন। ওই সময়ে যেটা বিভিন্ন ভাগে ভাগ ছিল রাষ্ট্রগুলো, উনি এক জায়গা করে ফেলে নিজে একদম ভূমধ্যসাগর পর্যন্ত মেসোপটেমিয়াকে নিয়ে যে একটা বিশাল সাম্রাজ্য গড়ে তুলেন। এবং নিজেকে সর্বাধিপতি হিসাবে উনি নিজের নামকরণ করেন বা উপাধি ধারণ করেন। আইন প্রণয়ন করা ওনার সবচাইতে বড় কৃতিত্ব। মানে মানুষের জীবনযাত্রার জন্য, চলার জন্য যে আইন, এই আইন প্রণয়নকারী হিসাবে রাজা হাম্বুরাব্বির নাম চলে আসে। তো এরাও ওই যে কিউনিফর্ম লেখা তারা লিখতো। এদের যে প্রধান দেবতা ছিল, তার নাম ছিল আপনার মারডক বা মারদুক, দুই নামেই বলা হয়। ব্যাবিলনীয় সভ্যতার প্রধান দেবতা মারডকও বলে, মারদুকও বলে, দুই নামেই ডাকা হয়ে থাকে। অনেক অনেক দেবতার তো তারা পূজা করতো। যাই হোক, প্রধান দেবতা ছিলেন উনি। ব্যাবিলনের শূন্যদান আমরা যেটা জানি সেটা কিন্তু এই সময়ে হয় নাই, এটা হয়েছে পরবর্তী যুগে এসে, আমরা বলতেছি।
এনিওয়ে এই ব্যাবিলনের সময় কাঁচ শিল্পের যথেষ্ট উন্নতি এখানে তারা ঘটিয়ে থাকে এবং এরা তারা অতীতের যে কিছু সিভিলাইজেশনের যে বিভিন্ন বিষয়গুলো ছিল তারা সেগুলো সবসময় রক্ষা করে চলেছে এবং এই সময়টাতে সব দশমিক সংখ্যার পদ্ধতি এই ব্যাবিলনীয় সিভিলাইজেশনের সময় এটা মানে সংখ্যা পদ্ধতির গণনা যেটা দশমিক পদ্ধতির গণনা তারাই শুরু করে এই ব্যাবিলনীয়রা শুরু করে তারপরে সব পৃথিবীর বলা হয় যে প্রথম মহাকাব্য যেটা সেই মহাকাব্যটা এই সময় লিখিত হয় গিলগামেশের মহাকাব্য নামটা হলো গিলগামেশের মহাকাব্য এটা কিউনিফর্ম ভাষায় রচিত গিলগামেশের মহাকাব্য এপিক যদি বলেন এই গিলগামেশের মহাকাব্যটা রাজা গিলগামেশের সময় লেখা হয় এর মূল বিষয়টাই ছিল যে রাজা তখন প্রজাদের উপরে তার যে দেশ ছিল উরুক ওই জনগণ উরুক বলা হতো উরুকের জনগণের উপরে রাজা অত্যাচার করত সুতরাং দেবতারা তাদের উপরে ক্ষিপ্ত হয়ে রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে আসলো এবং রাজারা আনফরচুনেটলি রাজাদের কাছে এই দেবতারা হেরেও গেল হেরে যাওয়ার পরে আবার তাদের যে একজন দেবী ছিল ইশতার এই ইশতার রাজা গিলগামেশের কাছে প্রেম নিবেদন করে রাজা গিলগামেশ তাকে প্রত্যাখ্যানও করে এবং সর্বশেষে গিয়ে রাজা গিলগামেশ মানে যাতে অমর হতে পারে সেইটা কিভাবে বের করা যায় অমরত্বের সন্ধান করতে লাগলেন এবং মহাকাব্য অনুযায়ী উনি এক পর্যায়ে খুঁজতে খুঁজতে মহাকাব্য অমরত্বের যে কি করলে অমর হওয়া যায় সেটা উনি বের করলেন যেটা একটা সমুদ্রের নিচে একটা উদ্ভিদ সেই উদ্ভিদের পাতা খেলে মানুষ অমরত্ব পাবে বলে উনি এটা আবিষ্কার করলেন এবং এই উদ্ভিদটা সমুদ্রের তলদেশ থেকে যখন উনি উদ্ধার আনতে গিয়েছেন উনি আনতে যাওয়ার ঠিক আগে সাপ এসে সেই উদ্ভিদটাকে চুরি করে নিয়ে যায় এটা হলো গিলগামেশ মহাকাব্যের মূল কথা তো এই গিলগামেশের মহাকাব্য আবারও বলছি যে এটা কিউনিফর্ম ভাষায় রচিত পৃথিবীর প্রথম মহাকাব্য এটা সময়ের 5টা বেশি বেজে গেছে ভাই আর তো পারলাম না অ্যাসিরীয় সভ্যতা আপনারা যখন ব্যাবিলনের শূন্যদান যেটা আমি শুধু এতটুকুন বলি এটা অ্যাসিরীয় সভ্যতার ভিতরে এসছে এবং অ্যাসিরীয়রা এরা ডাকাত ধরনের লুটপাট করে চলতো যেহেতু লোকজন বেড়ে গেছিল লুটপাট করে তাদের চলতো তারা গোলন্দাজ বাহিনী লোহার তৈরি অস্ত্র এগুলো তারা আবিষ্কার করে তাদের যুদ্ধের রথ তারা আবিষ্কার করে এবং 612 খ্রিস্টপূর্বাব্দে এই অ্যাসিরীয় সভ্যতা ধ্বংস হয়ে যায় এটা আসলে আসুর শহর যেটা টাইগ্রিস নদীর তীর ঘেঁষে ছিল আসুর শহর ছিল সেই আসুরের নামে এই অ্যাসিরীয় সভ্যতার নামকরণ করা হয়েছে এটা আরো আছে এ নিয়ে আমি সময়ের কারণে আর যেতে পারছি না আমাকে এখানেই শেষ করতে হচ্ছে আপনারা যদি রিলিভেন্ট কোনো প্রশ্ন এখানে থাকে আমাকে করতে পারেন আমি জানলে ইনশাআল্লাহ সেটার জবাব আপনাদেরকে দিব 2-1 মিনিটের ভিতরে যদি কেউ বলেন কারো কি প্রশ্ন আছে ভাই আমি একটু দেখি আচ্ছা ভাই সালাম দিয়েছেন যারা সবাইকেই ওয়ালাইকুম আসসালাম সবাইকেই ভাই নমস্কার বা গুড আফটারনুন সবাই ভালো থাকবেন ব্যাংক প্রিলিমিনারি তো ভাই বললামই যে বিসিএস এর প্রিলিমিনারি যদি কেউ প্রস্তুতি ভালো নিতে পারে তার জন্য ব্যাংকেও অনেকটা কাজে লাগবে বলে আমি মনে করি এই সব আচ্ছা খাদিজা বিনতে কাফিজা বলছে এই সাবজেক্ট কঠিন লাগে মুখস্থ হয় না খাদিজা আমি যে গল্পগুলো বললাম এটা আসলে সময় দরকার ছিল আমার সময় পেলে এটাকে আরো সুন্দর গল্পের আকারে বলা যেত আপনারা যদি এইভাবে গল্প আকারে বলেন তাহলে দেখবেন মনে থাকবে কিন্তু শুধু তথ্যটা যখন মুখস্থ করতে যাবে ন্যাচারালি এটা কষ্ট হবে এই জন্য কিছুটা হিস্ট্রি আমি সবসময় দেওয়ার চেষ্টা করি মুখস্থ করার সুবিধার্থে এবং ঘটনাটাকে মনে রাখার সুবিধার্থে আমি আপনাদেরকে সেটাই অনুরোধ করি ফারিয়া যদি জিবে আলহামদুলিল্লাহ ভালো আছি শামিমা সম্পা গ্রুপে কোনো কিছুই দেয় নাই ক্লাসের ব্যাপারে আমি তো ভাই জানি না গ্রুপে কি দিয়েছে বাট আমাকে তারা বলেছে এই প্রথম ক্লাসটাকে নেওয়ার জন্য তো কিছু তো আমি কিভাবে প্রিপারেশন নেবেন সেটার ব্যাপারে আলাপ করলাম এবং প্রথম ক্লাস যেটা সেটার কিছু দূর আমি আলাপ করার চেষ্টা করলাম যদি সময় পাই আবারও এটার ব্যাপারে তখন দীর্ঘ সময় নিয়ে আলাপ করার সুযোগ পাওয়া যাবে গাঢ় আব্দুল কাইয়ুম হোসেন গাঢ় মার্কার ব্যবহার করলে ভালো হ্যাঁ সত্য এটা আমি নিজেও ফিল করেছি যেহেতু আজকে আর নেই
আমি দেখি এরপরে ইনশাল্লাহ গাঢ় মার্কার জোগাড় করবো ইনশাল্লাহ ভাই। থ্যাংক ইউ। মোহাম্মদ রাহুল গোল্ড, আচ্ছা রাহুল, ক্লাসের সময় বাড়ানো উচিত। হ্যাঁ, ক্লাসের সময় তো আসলে বাড়ানো উচিত। আমি সবসময় আসলে একটু বেশি করে ক্লাস বেশি সময় নিয়ে থাকি। তো এখন আসরের যেহেতু আজান আর সময়টা দিয়েছো আমাকে 4টের সময়, এই জন্য আমি আন্ডার, আমি যথাযথ কর্তৃপক্ষকে, মাস্টারের কর্তৃপক্ষের সাথে আমার অলরেডি কথা হয়ে গেছে। এরপর থেকে যখন ক্লাসগুলো হবে তখন আমরা ইনশাল্লাহ 4টে না আরো আগে শুরু করব, যাতে করে আজান দেওয়ার আগেই আমরা ক্লাসটাকে শেষ করতে পারি। এবং একটু লম্বা, আমরা যদি 3টার দিকে শুরু করি 4:30 4:45 পর্যন্ত আরামসে আমরা কথা বলতে পারবো ভাই। তখন এত দ্রুত না বলে আরো কিছু স্লো আমরা তখন যেতে পারবো ইনশাল্লাহ, সময় বাড়বে ইনশাল্লাহ নেক্সট থেকে ভাই। আর শীট যেটা আমি বললাম, এটা শীটের শেষে আমি অনেকগুলো প্রশ্ন, তথ্য কণিকা এগুলো দিয়ে দিয়েছি, প্রায় 22 পাতার আমার এই শীটটা, যেটা আমি আপনাদের সাথে শেষ করে নামাজ পড়ে এসে ইনশাল্লাহ আমি পাঠিয়ে দিব আমাদের জাভেদ সাহেবের কাছে, মাস ফরওয়ার্ডের কাছে। আশা করি উনি এটা আপলোড করে দিবেন, আপনারা পেয়ে যাবেন আশা করি। ক্লাসটা ফাতেমাতুজ জোহরা, ক্লাসটা বিশ্লেষণধর্মী হওয়া জরুরি ছিল, কিন্তু সময়ের কারণে পারা যায়নি ভাই, এটা সত্য কথা। এটা যত লম্বা করে নেওয়া যেত, আরো বিশ্লেষণ করে প্রত্যেকটা জিনিসকে সময় দিতে, তাতেই তো আমি 1/4 তো শেষ করতে পারি নাই ভাই। আজকে যতটা ছিল আমাদের সিলেবাস আমি 1/4 তো পারি নাই, সময়ের কারণে এটা হয়েছে। নেক্সট ইনশাআল্লাহ আমি আবার বলবো যে 1 নম্বর ক্লাসটা যেন আবার দেয়, এবং 3টা থেকে তখন শুরু করলে সামনের মাস থেকে আশা করি তখন এই যে দ্রুততা এটা কমে যাবে, এটা থাকবে না আশা করি ইনশাআল্লাহ। তখন আমরা আরো ডিটেইল কথাগুলো বলতে পারবো। আর এমনিও আমার ক্লাসগুলো আপনারা দেখবেন যে আপনাদের শীটের বাইরেই আমি কথাগুলো বলি। শীটের সাথে কোনো বাজারের কোনো শীটের সাথে আমার মিল খুব কম থাকে, মিল থাকে না বলাটা আমরা এখানে কম থাকে। সবাইকে ভাই সালাম আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।